কোয়ান্টাম ফিজিক্সের জগতে তো অনেক বড় বড় নাম আছে তাই না? মানে আইনস্টাইন, বোর, হাইজেনবার্গ। একেবারে কিংবদন্তি সবাই। আর এই তারকাদের মধ্যেই মানে তাদের ঠিক পাশেই আর একজন ছিলেন, ভোলফগ্যাং পাউলি। পদার্থবিজ্ঞানে ওনাকে বলা হতো ঈশ্বরের চাবুক। ঠিক, কারণ ওনার যুক্তির সামনে কোনো ভুল তত্ত্ব দাঁড়াতেই পারত না। কিন্তু এই যে চরম যুক্তিবাদী একজন মানুষ, তার ভেতরেই নাকি বাস করত আর একটা সত্তা, একটা বেশ রহস্যময় আধ্যাত্মিক জগৎ। প্রশ্নটা হলো, এই দুই পাউলি কি একে অপরের শত্রু ছিল, নাকি এক ভয়ঙ্কর সুন্দর পরিপূরক? ঠিক এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার একেবারে সেন্ট্রে। আমরা জন রিচার্ড গুস্টাফসনের একটা অসাধারণ গবেষণাপত্র নিয়ে কথা বলবো, যেটা পাউলির এই দ্বৈত সত্তার গভীরে ডুব দিয়েছে। আচ্ছা, গবেষণাপত্রটা বলছে পাউলির ফিজিক্সের সাথে তার দর্শন আর সাইকোলজির মনস্তত্ত্বের একটা গভীর যোগাযোগ ছিল। বিশেষ করে বিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল ইয়ুংয়ের সাথে তার সম্পর্কটা এই রহস্যের জট খুলতে খুব সাহায্য করে। তাহলে আমাদের আজকের আলোচনার লক্ষ্যটা বেশ পরিষ্কার। আমরা শুধু পাউলির বৈজ্ঞানিক আবিষ্কারগুলো নিয়ে কথা বলবো না, বরং বোঝার চেষ্টা করব কিভাবে তার ভেতরের এই আলো আধারির খেলা, তার এই দ্বন্দ্ব, তাকে দিয়ে এমন সব যুগান্তকারী আবিষ্কার করিয়েছিল যা কোয়ান্টাম মেকানিক্সের ইতিহাসটাই হয়তো বদলে দিয়েছে। চলুন এই অসাধারণ মানুষটার ভেতরের দুনিয়াটা একটু ঘুরে আসা যাক। গবেষণাপত্রটার শুরুতেই গুস্টাফসন পাউলির এই দ্বৈত সত্তার একটা ছবি এঁকেছেন। একদিকে সেই পাউলি যাকে সবাই চিনত, ধারালো বুদ্ধি, নিখুঁত গণিত আর একেবারে বিস্পর্শাতা সমালোচনা। সহকর্মীরা তো মজা করে বলতেন, পাউলি কোনো সেমিনারে উপস্থিত থাকা মানেই হলো বক্তার জন্য একটা দুঃস্বপ্ন। হ্যাঁ, পাউলি এফেক্ট বলে একটা কথা ছিল না? একদম। মজার ব্যাপার হলো, অনেকে বিশ্বাস করত পাউলি কোনো ল্যাবে ঢুকলেই নাকি যন্ত্রপাতিতে গণ্ডগোল শুরু হয়ে যেত, এতটাই তার প্রভাব ছিল। কিন্তু এটা ছিল বাইরের খোলসটা। হ্যাঁ, এর আড়ালে ছিলেন আরেকজন পাউলি, যিনি নিজের গভীর অনুভূতি আর সজ্ঞা ইন্টুইশনের জগৎটা সবার থেকে লুকিয়ে রাখতেন। তার তার কাছের মানুষেরা, বন্ধুরা, তারা কি এই অন্য পাউলিকে চিনতেন? হ্যাঁ, ওয়ার্নার হাইজেনবার্গের মতো তার ঘনিষ্ঠ বন্ধুরা এই দিকটা সম্পর্কে জানতেন। হাইজেনবার্গের একটা সাক্ষাৎকারের কথা এখানে বলা হয়েছে, যা খুব ইন্টারেস্টিং। আচ্ছা। তিনি বলছেন, পাউলি প্রকৃতির মধ্যে এক ধরনের আনমেকানিক্যাল ডাবলিং বা দ্বিত্বের ধারণায় মুগ্ধ ছিলেন। পাউলি বিশ্বাস করতেন এই দ্বিত্ব প্রকৃতির এক মৌলিক নিয়ম, আর তিনি এটাকে বলতেন শয়তানের কারসাজি। শয়তানের কারসাজি? একজন পদার্থবিদ এমন কথা বলছেন? এটা তো বেশ অবাক করার মতো। ঠিক এখানেই তো মজাটা, কারণ জার্মান ভাষায় জোয়াইফেল শব্দটার মানে হল সন্দেহ, যেটা আবার জোয়াই বা দুই থেকে এসছে। ও আচ্ছা। পাউলির কাছে এই দ্বিত্ব বা ডাবলিং ছিল প্রকৃতির অন্তর্নিহিত সন্দেহের প্রতীক। এই দৃষ্টিভঙ্গি থেকেই কিন্তু পরে ইলেকট্রনের স্পিনের মতো একটা ধারণার জন্ম হয়, যেখানে একটা কণার দুটো সম্ভাব্য অবস্থা থাকে, আপ আর ডাউন। অসাধারণ। তার তার দার্শনিক চিন্তা সরাসরি তার ফিজিক্সকে প্রভাবিত করছিল। একদম। হাইজেনবার্গ তো আরেকটা মজার ঘটনার কথাও বলেছেন, পল ডিরাককে নিয়ে। হ্যাঁ, ডিরাক তো কট্টর নাস্তিক ছিলেন। ঠিক। তো একবার ডিরাক ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে খুব জোরালো বক্তব্য রাখছিলেন। আলোচনা শেষে পাউলি মন্তব্য করেন, আমাদের বন্ধু ডিরাকের একটা ধর্ম আছে। কি সেটা? আর তার মূল কথা হল ঈশ্বর বলে কিছু নেই, আর পল ডিরাক হলেন তার নবী। দারুণ। এই একটা কথাতেই ওনার চরিত্রের গভীরতাটা বোঝা যায়। তিনি শুধু পদার্থবিদ্যা নিয়ে ভাবতেন না, ধর্ম, ঈশ্বর, শয়তান, এই সব মৌলিক প্রশ্ন তাকে সারাক্ষণ ভাবাত। আর কার্ল ইয়ুংয়ের সাথে দেখা হওয়ার তো অনেক আগেই ওনার মধ্যে এই আধ্যাত্মিক দিকটা ছিল। তাহলে এই দ্বন্দ্বের শুরুটা কোথায়? এর শেকড় খুঁজতে গেলে বোধহয় তার পরিবার আর ছোটবেলার দিকে তাকাতে হবে, তাই না? একদম ঠিক। পাউলির এই দ্বৈত সত্তার শেকড় তার পারিবারিক ইতিহাসের গভীরে পোতা ছিল। তার বাবা ভোলফগ্যাং জোসেফ প্যাশলেস প্রাগের এক সম্ভ্রান্ত ইহুদি পরিবার থেকে এসেছিলেন। কিন্তু উনি তো পরে ধর্ম আর পদবি দুটোই বদলে ফেলেন। হ্যাঁ, ভিয়েনায় আসার পর তিনি নিজের পদবি বদলে পাউলি রাখেন এবং রোমান ক্যাথলিক ধর্মে দীক্ষিত হন। এটা শুধু একটা নাম পরিবর্তন ছিল না, বলতে গেলে এটা ছিল নিজের ঐতিহ্যকে পেছনে ফেলার একটা সচেতন চেষ্টা। আর এই সিদ্ধান্তের প্রভাব নিশ্চয়ই ছেলে পাউলির ওপর পড়েছিল। বিশেষভাবে
তার বাবা ছিলেন বিখ্যাত দার্শনিক আর্নস্ট মাখের ভাবশিষ্য। মাখ ছিলেন একজন কট্টর পজিটিভিস্ট, মানে যাকে তুমি সরাসরি দেখতে, ছুঁতে বা পরীক্ষা করে প্রমাণ করতে পারো না, বিজ্ঞানে তার কোনো জায়গা নেই। আচ্ছা, মাখ তো পরমাণুর অস্তিত্ব নিয়েও সন্দেহ আনছিলেন, তাই না? ঠিক তাই, কারণ সেটা সরাসরি দেখা যেত না। পাউলির বাবাও চাইতেন তার ছেলেও যেন এই কঠোর যুক্তির পথেই হাঁটে। কিন্তু পাউলির মন টানছিল অন্যদিকে। গবেষণাপত্র বলছে তিনি তার ইহুদি ঐতিহ্যের প্রতি এক ধরনের গোপন আকর্ষণ বোধ করতেন। বিশেষ করে প্রাগ শহরের সাথে জড়িয়ে থাকা গলেনের কিংবদন্তি বা কাবালার রহস্যময় জগৎ তাকে টানত। কাবালা হল ইহুদি ধর্মের এক ধরনের মর্মী সাধনা, যা প্রতীক আর লুকানো অর্থের মাধ্যমে মহাবিশ্বের রহস্য বোঝার চেষ্টা করে। যদিও তিনি তার দাদুকে দেখেননি, কিন্তু ওই ঐতিহ্যটা তার অবচেতন মনে বা ইউংয়ের ভাষায় তার শ্যাডোতে জায়গা করে নিয়েছিল। এখানেই তো মূল দ্বন্দ্বের জন্ম। একদিকে বাবার চাপিয়ে দেওয়া যুক্তিনির্ভর অ্যান্টি মেটাফিজিক্যাল বিজ্ঞান, আর অন্যদিকে নিজের ভেতরের আধ্যাত্মিক রহস্যময় জগতের প্রতি টান। এই দ্বন্দ্বটা তাদের কাজের ধরনের মধ্য তো দেখা যায়। মানে পাউলির বাবা ছিলেন একজন রসায়নবিদ। হ্যাঁ, যিনি ল্যাবে কাজ করতে ভালোবাসতেন, যাকে পাউলি কিছুটা তাচ্ছিল্যের সাথে নোংরা কাজ বলতেন। পাউলি বিশুদ্ধ গণিতের প্রতি আকৃষ্ট ছিলেন। তার কাছে পদার্থবিদ্যা ছিল একটা শৈল্পিক সাধনা। আর সলিড স্টেট ফিজিক্সের মতো বিষয়গুলো উনি এড়িয়ে চলতেন। একদম, কারণ ওগুলো ছিল মেসি। তার কাছে বিজ্ঞান ছিল বিশুদ্ধ, সুন্দর এবং মার্জিত। এই দৃষ্টিভঙ্গি তাকে তার বাবার থেকে একেবারে আলাদা করে দিয়েছিল। গুস্টাফসেন তার গবেষণাপত্রে পাউলির ব্যক্তিত্বের এই সংঘাতকে ব্যাখ্যা করার জন্য মায়ার্স ব্রিগস টাইপোলজি ব্যবহার করেছেন, যা খুবই আকর্ষণীয়। এখানে বলা হচ্ছে তার বাবা ছিলেন একজন টিপিক্যাল ইএসটিজে। হ্যাঁ, ইএসটিজে মানে হলো এক্সট্রোভার্ট, সেন্সিং, থিঙ্কিং, জাজিং। এই ধরনের মানুষেরা সাধারণত খুব বাস্তববাদী, সংগঠিত এবং নিয়ম মেনে চলতে ভালোবাসেন। তাদের ফোকাস থাকে ফ্যাক্টস আর ডেটার ওপর। আচ্ছা। তারা ভাবেন কাজটা কিভাবে করা হবে, কিন্তু কেন করা হচ্ছে বা এর গভীর অর্থ কি, এই সব দার্শনিক প্রশ্ন তাদের তেমন টানে না। পাউলির বাবা ঠিক এমনই ছিলেন। আর তার মা ছিলেন ঠিক এর উল্টো। একেবারে বিপরীত। তার মা বার্থা পাউলি ছিলেন একজন আইএনএফপি, মানে ইন্ট্রোভার্ট, ইন্টুইটিভ, ফিলিং, পারসিভিং। অন্তর্মুখী, সংবেদনশীল, শিল্পমনা। ঠিক, বার্থা ছিলেন একজন নারীবাদী, শান্তিবাদী এবং শিল্প সাহিত্যের গভীর অনুরাগী। পাউলির সাথে তার মায়ের সম্পর্ক ছিল খুবই গভীর। একটা শিশুর বেড়ে ওঠার জন্য দুটো সম্পূর্ণ বিপরীত মেরুর ব্যক্তিত্বের এই টানাপোড়েন একটা মারাত্মক প্রভাব ফেলেছিল। তার মানে গবেষণাপত্রটা বলতে চাইছে যে পাউলি আসলে তার মায়ের মতোই একজন আইএনএফপি ছিলেন, কিন্তু বাবার প্রভাবে আর বিজ্ঞানী হিসাবে টিকে থাকার জন্য তাকে একটা ইএসটিজে ব্যক্তিত্বের মুখোশ পড়তে হয়েছিল। ঠিক তাই, এটা একটা দারুণ পয়েন্ট। তাকে তার ভেতরের সজ্ঞা, অনুভূতি আর শৈল্পিক সত্তাকে অবচেতন মনের গভীরে, মানে তার শ্যাডোতে ঠেলে দিতে হয়েছিল। আর এই চাপা পড়া সত্তাটাই কি পরে তার মানসিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়? নিঃসন্দেহে এই প্রচণ্ড মানসিক চাপই পরবর্তীকালে তার জীবনের সংকট ডেকে আনে। বিশেষ করে ১৯২৭ সালে তার মায়ের আত্মহত্যা তাকে ভেতর থেকে ভেঙে দেয়। খিটখিটে হয়ে ওঠেন এবং তার ভেতরে দ্বন্দ্বটা চরমে পৌঁছায়। আর এই সংকটময় পরিস্থিতিতেই তিনি সাহায্যের জন্য কার্ল ইউংয়ের কাছে যান। হ্যাঁ, কিন্তু এখানেই গল্পটা সবচেয়ে আশ্চর্যজনক মন নিচ্ছে। কোন বিষয়টা? গবেষণাপত্রটি বলছে ইউংয়ের সাথে দেখা হওয়ার অনেক আগেই পাউলি গণিত এবং পদার্থবিদ্যার সূত্রের মধ্যে কিছু বিশেষ প্যাটার্ন বা কর্নেল দেখতে পেতেন। এগুলো নাকি ছিল জ্যামিতিক, প্রতিসম এবং অনেকটা ইউংয়ের মান্ডালার মতো। একজন পদার্থবিদের কাছে গণিত মান্ডালার মতো মনে হতে পারে কিভাবে? এটাই পাউলির অসাধারণত্বের প্রমাণ। তিনি শুধু ফর্মুলা দেখতেন না, ফর্মুলার ভেতরের সৌন্দর্য আর অখণ্ডতাকে অনুভব করতে পারতেন। গবেষণাপত্রে এর কিছু চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে। প্রথমটা হলো কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। আচ্ছা, z = x+iy। এই তো স্কুলে আমরা সবাই এটা পড়েছি, কিন্তু এর মধ্যে রহস্যময়তার কি আছে? রহস্যটা লুকিয়ে আছে ইউলারের আইডেন্টিটিতে। e⁻i π + 1 = 0। একবার ভাবুন,
গণিতের 5টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধ্রুবক 0, 1, ই, পাই এবং কাল্পনিক সংখ্যা আই। হ্যাঁ, সবগুলো একটা সহজ সুন্দর সমীকরণ একসাথে চলে আসছে। একদম। পাওলের কাছে এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। এটা ছিল প্রকৃতির গভীর একতার এক ঝলক, ঠিক যেন একটা ঐশ্বরিক সংকেত বা একটা নিখুঁত মান্ডালা। এই সেলোসনিস বা অখণ্ডতার বোধ তাকে মুগ্ধ করত। ওয়াও, এভাবে তো কখনো ভাবিনি। দ্বিতীয় উদাহরণটা হলো ম্যাক্সওয়েলের সমীকরণ। ঠিক, আপনি যখন একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের ছবি কল্পনা করবেন, দেখবেন ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড একে অপরের সাথে ঠিক 90 ডিগ্রি কোণের কাঁপতে কাঁপতে এগিয়ে চলেছে। কেউ কাউকে ছাড়া চলতে পারে না। পারে না। একে অপরকে তৈরি করতে করতে তারা একসাথে আলোর গতিতে ছুটে চলে। পাওলির চোখে এটাও ছিল একটা গতিশীল কার্নেল, দুই বিপরীত শক্তির এক নিখুঁত ছন্দময় নৃত্য। এই প্রতিসাম্য বা সিমেট্রি তাকে ভীষণভাবে আকর্ষণ করত। আর তৃতীয় উদাহরণটা তো আরও গভীর, আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা। হ্যাঁ, সাধারণত আমরা ভাবি সময় আর স্থান মানে স্পেস দুটো আলাদা জিনিস, কিন্তু আইনস্টাইন দেখালেন এগুলো আসলে একই কাপড়ের সুতো দিয়ে বোনা, যাকে আমরা বলি স্পেস টাইম। মিনকভস্কি এই স্পেস টাইমকে একটা চারমাত্রিক জগৎ হিসেবে দেখালেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো লরেন্স ট্রান্সফরমেশন। সেটা আসলে এই চারমাত্রিক জগতে একটা ঘূর্ণন ছাড়া আর কিছুই নয়। কিন্তু এই ঘূর্ণনের সাথে রহস্যময়তার সম্পর্ক কি? সম্পর্কটা হলো সেই চতুর্থ মাত্রাটা, অর্থাৎ সময় কাল্পনিক সংখ্যা আই দিয়ে প্রকাশ করা হয়। আবার সেই আই, আচ্ছা, পাউলির কাছে এই আইয়ের উপস্থিতি ছিল বাস্তব জগতের পেছনে লুকিয়ে থাকা এক রহস্যময় অদৃশ্য মাত্রার প্রমাণ। এই কার্নেল বা প্যাটার্নগুলোই ছিল তার সজ্ঞার খোরাক। এগুলোর মাধ্যমে তিনি ভৌত জগতের এক গভীরতর সত্যের আভাস পেতেন। এমন এক সত্য যা শুধু ল্যাবের পরীক্ষা দিয়ে প্রমাণ করা যায় না, একে অনুভব করতে হয়। ঠিক। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, ভোলফগ্যাং পাউলির গল্পটা শুধু একজন জিনিয়াস পদার্থবিদের গল্প নয়, এটা তার ভেতরের এক গভীর অন্তর্দ্বন্দ্বের কাহিনী। তার যুক্তিবাদী বাবা সত্তা তাকে শিখিয়েছিল পরীক্ষামূলক প্রমাণকে আঁকড়ে ধরতে, আর তার সজ্ঞামূলক মা সত্তা তাকে দেখিয়েছিল গণিতের গভীরের সৌন্দর্য আর প্রতিসাম্য। এবং তার জীবনের সবচেয়ে বড় আবিষ্কারগুলো কিন্তু বিশুদ্ধ যুক্তি থেকে আসেনি। যেমন ধরুন নিউট্রিনোর ধারণাটা। ঠিক, কতটা অদ্ভুত ছিল সেই ধারণাটা। পরমাণুর বিটাক্ষয়ের সময় দেখা যাচ্ছিল শক্তি সংরক্ষণ নীতি মানা হচ্ছে না। সবাই প্রায় ধরেই নিয়েছিল যে কোয়ান্টাম জগতে হয়তো এই নীতি কাজ করে না। কিন্তু পাউলি এটা মানতে পারেননি। তার ভেতরের সৌন্দর্যবোধ বা সজ্ঞা তাকে বলছিল প্রকৃতির নিয়ম এত বিশ্রী হতে পারে না, এর গভীরে নিশ্চয়ই একটা সুন্দর প্রতিসম সমাধান আছে। আর সেই বিশ্বাস থেকেই তিনি এমন একটা কণার কথা বললেন যাকে দেখাই যায় না। একদম। শক্তি সংরক্ষণ নীতিকে বাঁচানোর জন্য তিনি এমন এক ভৌতিক কণার কথা বললেন যার কোনো চার্জ নেই, ভর প্রায় নেই বললেই চলে, এবং যাকে শনাক্ত করা প্রায় অসম্ভব। এটা তো বিশুদ্ধ যুক্তির চেয়েও বড় একটা বিশ্বাসের লাভ ছিল। অবশ্যই। আর এই সাহসটা এসেছিল তার সেই চাপা পড়া আইএনএফপি সত্তা থেকে, তার সেই সজ্ঞা থেকে। প্রায় ২৬ বছর পর সেই নিউট্রিনো কণা বাস্তবে খুঁজে পাওয়া যায়। ইয়ংয়ের কাজ তাকে নিজের এই সজ্ঞামূলক দিকটাকে বিশ্বাস করতে এবং বিজ্ঞানের প্রয়োজনে তাকে ব্যবহার করতে শিখিয়েছিল। পাউলির জীবন আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। প্রকৃত বৈজ্ঞানিক আবিষ্কারের উৎস কি? নিছক কঠোর যুক্তি আর ডেটা অ্যানালিসিস, নাকি এর সাথে প্রয়োজন হয় শৈল্পিক অন্তর্দৃষ্টি, সৌন্দর্যবোধ এবং সেই অযৌক্তিক জগতের সাথে সংযোগ স্থাপনের সাহস, যা হয়তো আমাদের সবার মধ্যেই কোথাও না কোথাও লুকিয়ে থাকে? ভোলফগ্যাং পাউলির জীবন আর কাজ সম্ভবত এই দ্বিতীয় সম্ভাবনাটির দিকেই জোরালোভাবে ইঙ্গিত করে।